প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় প্রবাসী যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এবং আক্তার হোসেন বলেন, দূতাবাসের অব্যবস্থাপনার কারণে এই ঘটনা ঘটেছে। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে। এ ধরনের নেগেটিভ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আছে। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না, তা নিউ ইয়র্কের ঘটনায় আবারও প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেল 4:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি। দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও লিখেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে সোমবার নিউ ইয়র্কে গেছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেনস্থার শিকার হন রাজনৈতিক নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রে হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তার সফর সঙ্গে বিএনপি ও এনসিপি নেতাদের ওপর হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। এদিকে নিউ ইয়র্কে হামলার প্রতিবাদে বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। বিরুদ্ধে যে সকল অশ্লীল কথাবার্তা আমরা শুনেছি ওই ভিডিওতে, ভার্বাল যে আক্রমণ হয়েছে তারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি ঐক্যবদ্ধ থেকে রাজপথে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে ইনশাআল্লাহ। যদি কোনো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির উপর হামলা করা হয় তাহলে আমরা বাংলাদেশের জনগণ ছাড়ব না। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং
শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এ প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনর্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার সহ বিস্তৃত দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তাকে বহনকারী ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছায়। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন বিমানবন্দর এলাকায়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন মল্লিকা খান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকাল ৩টার দিকে তাকে বহনকারী ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছায়। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বিএনপি, জামায়াত সহ আওয়ামী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন বিমানবন্দর এলাকায়। সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মাননীয় চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরকে আমরা স্বাগত জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে আজকে এখানে সকলে সমবেত হয়েছি। জুলাই বিপ্লবের যে সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে জুলাই বিপ্লবের পক্ষে শক্তির নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব সহ সবাই আসছেন। আমরা তাদেরকে জেএফকেতে স্বাগত জানাতে এসেছি। ডক্টর ইউনূস সাহেব, মহাসচিব এবং হুমায়ুন কবির সাহেব, উনাদেরকে স্বাগত জানাচ্ছি। অপরদিকে নিউ ইয়র্ক প্রবাসী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা বিক্ষোভ করে। প্রধান উপদেষ্টা ভিআইপি প্রটোকল নিয়ে নিরাপদে বিমানবন্দর ত্যাগ করলেও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম ছুড়ে আওয়ামী লীগের সদস্যরা। বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ তার সাথে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং অন্যান্য স্টেটের থেকে যারা যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য এসেছে, আমরা তাদেরকে সাদর সম্বোধন জানানোর জন্য দলমত নির্বিশেষে আজকে আমরা জেএফকে এয়ারপোর্টে এসেছি। এর আগে বিমানবন্দরে উভয় পক্ষের মারমুখী অবস্থানে আইন শৃঙ্খলা জোরদার করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। উপদেষ্টাকে স্বাগত জানাতে বিমানবন্দরে অবস্থান নিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা। তারা বলছে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিবে তারা। অপরদিকে আওয়ামী লীগের সমর্থকরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। তবে এই পরিস্থিতি দেশের জন্য ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন সাধারণ প্রবাসীরা। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ৭১-এর পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে। পিআরের মাধ্যমে ফ্যাসিজমকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কিন্তু নির্বাচন হবে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ততই একটি মহল ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। ইউসুফ আলী রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ৭১-এর পরাজিত শক্তি ফেসিবাদকে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। জামাত যারা একসময় দেশের মানুষকে হত্যা, পাকিস্তানের হাতে ধরিয়ে দেওয়া রাজাকার আলবদর হিসাবে নারী সমাজকে ধর্ষণ করে নারীদেরকে হানাদার বাহিনীর কাছে পৌঁছে দেওয়া যারা করেছিল, তারা আজকে মুখে সাধু সেজেছে ঠিকই, কিন্তু তারা তাদের অতীত যে আদর্শ সেটা তারা ভুলতে পারছে না। তাই আজকে দেখে তারা আবারও ক্ষমতায় আসার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। সেই ষড়যন্ত্র করছে আজকে কারা?
একাত্তরের পরাজিত শক্তি না। পিআর পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় চোরাগুপ্তা হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। যারা চোরাগুপ্তভাবে এখন বিভিন্নভাবে মিছিল করছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে এলে। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দলে বিভেদ সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে ফেসিবাদের দোসররা। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রতীক হিসেবে শাপলা পাওয়ার সুযোগ থাকছে না এনসিপির। এ বিষয়ে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, কমিশনের তালিকাভুক্ত 115টি প্রতীকের মাঝে শাপলা নেই। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপি সহ নতুন আরও প্রায় 150 রাজনৈতিক দল ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক। এরপর থেকে বিষয়টি নিয়ে চলছে আলোচনা। নির্বাচনকে সামনে রেখে অংশীজনের সাথে সংলাপ ও সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন কমিশনে ব্রিফ করেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ব্রিফিংয়ে এনসিপির প্রতীক সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনে 115টি প্রতীকের মাঝে শাপলা না থাকায় দলীয় প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাওয়ার সুযোগ থাকছে না। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ইসি সচিব জানান, 28 সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 28 তারিখ থেকে করা হবে। এদিকে দুপুরে অপর এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। এই প্রতীক নিয়েই দলের নিবন্ধন চায় তারা। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের জন্য প্রায় 40,000 বডি ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 31তম সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সভায় তিনি সভাপতিত্ব করেন। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বডি ক্যামেরার কেনার প্রক্রিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন করা হবে বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রয়োজনীয় সব কিছুর জন্য সহযোগিতা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। নির্বাচনের জন্য বলা হয়েছে যে ইলেকশন কমিশনে তো একটা বাজেট দেওয়া হয়েছে, আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার ওটা ইলেকশন কমিশন বলছে এটা আমাদের দায়িত্ব না, ওরা নিতে চায় না এক্সট্রা। আমরা এখন মিনিস্ট্রি থেকে প্রসেস করছে ইউএনডিপি। তো এই বাজেটগুলো সব দেওয়া হবে, নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না। আন্দোলন দমনে
তৎকালীন ডিএমপি কমিশনার অধীনস্থ পুলিশকে সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিয়েছেন। 17 জুলাই হাবিবুর রহমানের ওয়্যারলেসের এই বার্তা ডিএমপি সংশ্লিষ্ট সকল ইউনিটে পৌঁছে দেওয়া হয়। শেখ হাসিনার মামলার সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর এএসআই কামরুল হাসান তার জবানবন্দিতে মঙ্গলবার এই তথ্য দেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের ট্রাইব্যুনাল 1 এই সাক্ষী ছাড়াও সিআইডি ফরেনসিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জুবায়ের লরেন্স সাক্ষ্য দেন। জবানবন্দিতে সাক্ষী বলেন, শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথন তিনি ফরেনসিক ল্যাবে পরীক্ষা নিশ্চিত হন, এটা তাদের বক্তব্য ছিল। এছাড়া এই মামলায় আজ আরও 2 জন জব্দ তালিকার সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এদিকে রাজধানীর উত্তরায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 1 মাস এবং সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল 1। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ কথাটা বলেছে, দ্বিতীয় হচ্ছে যে লিভিং পজিশন যে কোমরের নিচে। এখন আপনাকে দেখতে হবে 17 তারিখটা আন্দোলনের কী অবস্থা। 17 তারিখ সরকারি ছুটি এবং সেদিন আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। কেন জনগণের উপর গুলি করার নির্দেশ হলো সেই ব্যাখ্যাটাই আমার সাক্ষী বলেছে যে সেই দিন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করতে হবে। কোমরের নিচে না উপরে সেটা অবান্তর, গুলি করার কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতির আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমা খালিদ। চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপে বাড়ানো হবে নিরাপত্তা, গুরুত্বপূর্ণ মন্দিরে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। তিনি আরও জানান, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দিরের জন্য দেয়া হবে 5 কোটি টাকা অনুদান। ধর্ম উপদেষ্টা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সামগ্রিকভাবে সকল মানুষের আনন্দের উৎসব। তাই সামাজিক ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে তৎপর রয়েছে র্যাব। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব মোকাবেলায় কাজ করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। বেলা 12টায় রংপুর নগরীর কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, এবছর রংপুর বিভাগে র্যাবের আওতায় 4670টি পূজা মণ্ডপ রয়েছে। সবগুলোতে অন্যান্য ফোর্সের পাশাপাশি র্যাবের অতিরিক্ত ফোর্স কাজ করবে। গুজব ছড়িয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য গণমাধ্যম কর্মীদেরও সজাগ থাকার অনুরোধ জানান তিনি। এই পরিবেশটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের এই পরিবেশটি সুষ্ঠুভাবে যাতে থাকে সেই জন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে। 31,546টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায়তারা চলছে, আমরা এটা টের পাচ্ছি। তো আমাদের আইসিটি বিভাগ সহ সবগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এ পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি। আজ সকাল 9টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এর অংশ হিসেবে প্রশাসন, একাডেমিক ভবন সহ বিভিন্ন দপ্তরে তালা খোলা হয়নি। শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। পোষ্যকোটা ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, প্রক্টর সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাদেরকে লাঞ্ছিত করার অভিযোগে এই কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আজ সকাল 9টার পর থেকে প্রশাসন ভবনের পশ্চিম পাশে লিচুতলায় কর্মসূচি শুরু করেন কর্মবিরতিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের 5 কক্ষ খোলার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী। তাদের দাবির মুখে 9:30টায় কক্ষ খুলে দেওয়া হয়। আবাসিক এলাকা আমাদের বিনোদনের জায়গা, সেখানে আমাদের ছোট বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু সেইখানে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমাদের সম্মানিত সহকর্মীরা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে যে একজন প্রভিসির যেখানে নিরাপত্তা নাই সেখানে সাধারণ শিক্ষক কর্মকর্তার নিরাপত্তা কে দিবে। তাই এই নিরাপত্তার দাবিতে এবং এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত সবকে বিচারের দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচি চলমান আছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন 3 দিন পেছানো হয়েছে। আগামী 15 অক্টোবর চাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানায়। কমিশন জানায়, প্রার্থীদের অনুরোধে 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে 19 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র কিনছিলেন। সদস্য সচিব অধ্যাপক ডক্টর আরিফুল হক সিদ্দিকী জানান, সহসভাপতি পদে বৈধ হয়েছেন 23 জন, সাধারণ সম্পাদক পদে 21 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বৈধ হয়েছেন সব প্রার্থী। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বৈধ হয়েছেন 11 জন। তবে সংশোধনযোগ্য ভুল থাকলে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান তিনি। এবারে ডেঙ্গু প্রসঙ্গ। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 664 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 208 জন, বরিশাল বিভাগে 136 জন, ঢাকা বিভাগে 117 জন, চট্টগ্রাম বিভাগে 76 জন, রাজশাহী বিভাগে 57 জন, রংপুর বিভাগে 47, ময়মনসিংহ বিভাগে 17 জন ও সিলেট বিভাগে 6 জন ভর্তি হয়েছেন। এর আগে রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু।